একটু সময় নেব তো লাইভে অলরেডি চলে গেছে। আচ্ছা, আমি একটু চেক করি। জি, হ্যাঁ, আমরা অলরেডি লাইভে চলে আসছি। আমাদের কথা ছিল 8:30 একটু দেরি হয়ে গেল আজানের জন্য। তো আমাকে কি শোনা যাচ্ছে? হুম, শোনা জি, যাচ্ছে। জি। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের যেমনটা কথা ছিল, আমরা গল্পে আড্ডায় আমরা সিভির বেশ কিছু ব্যাপার নিয়ে জানতে থাকবো এবং তারই ধারাবাহিকতায় আমাদের সাথে আজকে গেস্ট হিসাবে আছেন আমাদের শ্রদ্ধেয় একজন মানুষ, যিনি বেশ অনেকদিন থেকেই মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন এবং আমি চাই তিনি তার পরিচয়টা নিজেই দিক এবং তিনি তার ডিটেইলস যে শিক্ষা জীবনের জায়গাগুলো, সেই জায়গাগুলো নিয়ে তিনি আলোচনা করবেন। তিনি লাইফের যে ব্যাপারগুলো চড়াই উতরে পার করেছেন সেই সমস্ত ব্যাপারগুলো সহ তিনি প্রতিদিনই তার অনেক সিভি গুলোকে সল্ট আউট করতে হয়। সেই জায়গা থেকে তিনি কি ব্যাপারগুলো দেখে বিরক্ত হচ্ছেন কিংবা সিভি গুলো রিজেক্ট হচ্ছে এবং আসলে সিভি কোন জায়গাগুলো নিয়ে খুব ভালো করে কাজ করা উচিত, সেই ব্যাপারগুলো আজকে আমরা তার থেকে শুনবো এবং এরই সাথে আরো শুনবো কিভাবে আসলে জব রেসপন্সিবিলিটি গুলো দেখে আমরা আসলে অ্যাপ্লাই গুলো করতে পারি এবং সিভি গুলোকে কিভাবে এডিট করতে পারি। টোটাল ব্যাপারটা আজকে আমাদের এই লাইভে আমরা ইনশাআল্লাহ আলোচনা করতে পারবো। তো শুরুতেই আমি একটু বলে নিচ্ছি, এই শর্ট টক টু সুহানের মূল লক্ষ্যটা হচ্ছে আমরা আমি চেষ্টা করব বেসিক্যালি আমরা আমাদের কলেজ লাইফে, ভার্সিটি লাইফে যে প্রবলেমগুলো সলভ করেছি কিংবা প্রবলেম পড়েছি, সেই জায়গা থেকে বড় ভাইরা আমাদের বিভিন্নভাবে বিভিন্ন পরামর্শ দিয়ে কিন্তু চেষ্টা করেছে আমাদের সহযোগিতা করতে। তো এখন জব সেক্টরে এসে এখন মনে হচ্ছে যে এই সমস্যাগুলো, যে প্রবলেমগুলো যদি আরো আগে আমরা জানতে পারতাম, তাহলে হয়তো খুব ভালোভাবে আরো এগিয়ে যেতে পারতাম। তো তারই ধারাবাহিকতায় এই পেজটা ওপেন করে এবং আমরা চাই বিভিন্ন গুণী মানুষদের যারা কাজ করছেন তাদেরকে লাইভে এনে তাদের সঙ্গে গল্পের ছলে তাদের প্রবলেমগুলো কি প্রবলেমগুলো তারা ফেস করে, এই সমস্ত ব্যাপারগুলো জানা। তো আজকে আমাদের সাথে আছেন ফারিহা। ফারিহা, কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারিয়া, আমাদের তো এই আড্ডাটা একটু সংক্ষিপ্ত, তাই আমরা খুবই দ্রুত চলে যাব আমাদের কথোপকথনে। তো ফারিয়া, এই যে আপনি এখন বর্তমানে একটা সুনামধন্য মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছেন। তো এই জি। জবটা করছেন, তো আমি একটু জানতে চাই যে আপনার কলেজ লাইফটা কোথা থেকে শুরু এবং আপনি আসলে কিভাবে চিন্তা করলেন এই কোম্পানিতে জব করার, এবং স্বাভাবিকভাবে মেয়েদের জন্য তো একটু সুইটেবল জায়গা না, তো সেই জায়গা থেকে কিভাবে চিন্তা করেছেন যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আমি আমার কলেজ লাইফটা স্টার্ট করেছিলাম হচ্ছে খুলনা থেকে। আমার হোম টাউন খুলনা। সো আমি আমার অনার্স কমপ্লিট করেছি গভর্নমেন্ট বিএল কলেজ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আর আমার চাকরি সেক্টরে আসার আপনি যে কথাটা বললেন যে হ্যাঁ, আমি শুরুতেই চিন্তা করেছি যে আমাকে জব করতে হবে। সো সেই জব করার টেন্ডেন্সিটা নিয়েই আমার হচ্ছে এই হ্যালো। জি, আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, কন্টিনিউ করুন কাইন্ডলি। আচ্ছা, ওকে। লাইনটা মনে হয় একটু ডিসকানেক্ট হয়ে গেছিল। একটু ডিসকানেক্ট হয়েছিল। জি, কাইন্ডলি। সো আমি গভর্নমেন্ট বিএল কলেজ থেকে আমার অনার্স শেষ করেছিলাম এবং সেখান থেকে আমি ঢাকায় আসি। ঢাকায় এসে প্রথমে একটা লোকাল গ্রুপ অফ কোম্পানিসে জয়েন করি, এক্সিকিউটিভ সরি জুনিয়র এক্সিকিউটিভে, এইচআর হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে। তারপরে আমি আমার মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বর্তমানে যেখানে আছি সেখানে আমি এক্সিকিউটিভ এইচআর হিসেবে আমি জয়েন করেছি। আচ্ছা, আচ্ছা। তো এই যে দীর্ঘ পথ চলার মধ্যে ১ম এই আসলে একটা ডিসিশন মেক করাটা খুব টাফ হয়ে যায় যে আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কিংবা কোম্পানির জবগুলো করব। আমরাও সেটা ফেস করি। বিকজ অফ আমাদের ফ্যামিলিরা চায় যে ছেলে কিংবা মেয়ে তারা সরকারি একটা জবের প্রিপারেশন নিক এবং সরকারি জবে ভালো কিছু একটা করুক। তো সেই জায়গা থেকে আসলে ফ্যামিলির বাধাটা কিভাবে পার করলেন এবং কিভাবে নিজেকে আরকি এই কোম্পানির জবের সাথে মানিয়ে তুললেন? বেসিক্যালি কোম্পানির যে আপনি কথাটা বললেন যে আমাদের ফ্যামিলি থেকে একটা বাধা আসে যে গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব। বাট আমার লাইফে ওই বাধাটা আর কি আসেনি। আমার ফ্যামিলি থেকে অনেক সাপোর্টিভ ছিল। বেসিক্যালি জব করাটাই ছিল মেইন টার্গেট।
সো আচ্ছা। আমি অনার্স লাইফ থেকে স্টার্ট করেছিলাম যে আপনার গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক যেটা হোক আমাকে জব করতে হবে, আমার মানে ক্যারিয়ার তৈরি করতে হবে। সো অনার্স ফার্স্ট ইয়ার থেকেই আমি সেভাবে বিভিন্ন ট্রেনিং করি। তারপরে যদি বলেন গভর্নমেন্ট জবের জন্য আমি বই খাতা কিনে কুনে সেরকম পড়াশোনা স্টার্ট করি। বাট আমার ক্যারিয়ারটা একটু আর্লি স্টার্ট হয়, যেহেতু আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। সো আমার কাছে বেসিক্যালি টার্গেটটা এরকম ছিল যে আফটার 4 ইয়ার্স আমার সাথে আমার যে ফ্রেন্ড বলেন বা আদার্স ইয়ারমেটরা বলেন যারা পাবলিক ভার্সিটি থেকে বের হচ্ছে, তাদের সাথে কম্পিট করার জন্য হলে আমাকে সেইভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে। সো ন্যাশনাল ইউনিভার্সিটিতে থেকে আমার যে সুবিধাটা ছিল যে ক্লাস করাটা ম্যান্ডেটরি না আমাদের। আমাদের যদিও ক্লাস হতো গভর্নমেন্ট বিএল কলেজে এটা অনেক এটা একটা এটা একটা হুম, সুযোগ বলা চলে ন্যাশনাল ইউনিভার্সিটির হ্যাঁ জন্য, যে রাইট, হ্যাঁ ক্লাসটা একটু কম রাইট। করতে হয়। কিন্তু আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা কেন জানি এই সুযোগটাকে ওভাবে কাজে লাগায় না, বরং তারা একটু ডিমোটিভেট ফিল করে। বাট আমার মতে এটাকেই কাজে লাগানো উচিত। সো আমি এই যে সময়টা পেয়েছি এই সময়ের মধ্যে ফার্স্ট ইয়ারে থাকতে খুলনাতে আমি একটা ছোটখাটো একটা পার্ট টাইম জব করেছিলাম। জব করার টেন্ডেন্সিটা আমার যে ভার্সিটি লাইফ থেকেই ছিল এরকম কিছু না, আমি একটা অ্যাজ ইউজুয়াল একটা স্টুডেন্ট ছিলাম যার পড়াশোনাটা আমি সেকেন্ড ইয়ার পর্যন্ত হচ্ছে কমপ্লিট করার পরে আমি হচ্ছে একটা প্রাইভেট অর্গানাইজেশন থেকে আমি একটা ইন্টারভিউর কল পেয়েছিলাম। তখন বলতে পারেন থার্ড ইয়ারে আমি উঠেছি। সো সামহাও আমি ইন্টারভিউতে আমি টিকে যাই, টিকে যাওয়ার পরে সেখান থেকে আমার ক্যারিয়ারটা আর কি স্টার্ট হয়ে যায়। না, সো তার মানে আপনি এটাই হচ্ছে আসলে আমার। ওই কলেজ লাইফ থেকে অ্যাক্টিভ ছিলেন এবং জবে অ্যাপ্লাই থেকে শুরু করে আদার্স ব্যাপারগুলো আপনি তখন থেকে করে আসছেন। এটা এটা খুবই ভালো একটা, হ্যাঁ, অপরচুনিটি ছিল। তো আমি বলতেই পারি যে আমাদের যারা প্রাইভেট জব করে, সরি, আমাদের যারা স্টুডেন্টরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে তাদের জন্য আপনি একটা অনুপ্রেরণা হতে পারেন, এবং মেয়েরাও যারা পড়াশোনা করছে এখন তারা চিন্তাই করতে পারে যে হ্যাঁ, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকেও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পাওয়া যেতে পারে এবং সেখানে খুব ভালোভাবে একটা অবস্থান ক্রিয়েট করা যেতে পারে। ডেফিনেটলি, তো আসলে ডেফিনেটলি। ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য কি আসলে অপরচুনিটিসটা কোনো জায়গা থেকে কি কম মনে হয় আপনার, নাকি সেম কখনোই একটা না, মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য? না কখনো এটা মনে হয় না। এটা কাইন্ড অফ বলতে পারেন যে জিনিসটা আমরাই ক্রিয়েট করে ফেলেছি। যদি আপনি সেই রকম নিজেকে ডেভেলপ করেন, কোনো অর্গানাইজেশন এভাবে আপনাকে মানে কি বলে ওটাকে কম চোখে বা কোনো পাবলিক বা প্রাইভেট থেকে আপনাকে কোনোভাবে কম ভাববে না। যদি এটার জন্য বেসিক্যালি ডিপেন্ড করে আমাদেরই নিজস্ব মানে ক্যাপাবিলিটি। ক্যাপাবিলিটি আসলে আমাদের চিন্তাধারাটা চেঞ্জ করা উচিত, নাকি আসলে আমাদের আরেকটু ক্যাপাবল হওয়া কিংবা আমাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বাড়ানো কিংবা আমাদের জবে অ্যাপ্লাই করা কিংবা ইন্টার্ন সুযোগগুলো আমাদের একসেপ্ট করা, এই জায়গাগুলো থেকে কাজ করা উচিতই, এটাই মনে করছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। মানে আসলে আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা মন থেকে চিন্তা করি আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি আমরা হয়তো ওইভাবে হুম, গুরুত্ব হুম, হুম। পাচ্ছি না, এই জন্য সিভি গুলো ড্রপ আউট হচ্ছে। কিন্তু আসলে অন্য কোনো কারণও তো হতে পারে সিভি ড্রপ আউট হওয়ার, শুধুমাত্র রাইট, ন্যাশনাল ইউনিভার্সিটিকে রাইট। আমরা দোষারোপ করছি। তো তো সেই জন্য আপনি কি একটু কাইন্ডলি আমাদের সাথে শেয়ার করবেন যে আসলে কি কি কারণে আর কি সিভি গুলো আপনি বেসিক্যালি দেখছেন যে সিভি গুলো ড্রপ আউট হচ্ছে, কিভাবে সিভি গুলো রিজেক্ট হচ্ছে, ওই জায়গাটা থেকে যদি একটু বলতেন। সিভি বেসিক্যালি হচ্ছে যখন একটা ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে সিভির জন্য। সো আমার মনে হয় আমরা শুধু এটা ন্যাশনাল না, এটা আদার্স ভার্সিটিতে ক্ষেত্রে যে প্রবলেমটা হয় আমরা পড়ি না যে জব সার্কুলারটা আসলে কি, মানে জব সার্কুলারে জব রেসপন্সিবিলিটিতে কি চাচ্ছে, আমাদের এক্সপিরিয়েন্স এডুকেশন একটা এমপ্লয়ার কি চাচ্ছে, আমরা না পড়ে অ্যাপ্লাই করে ফেলি। দেখা গেল আমাদের চাচ্ছে সেলস কোনো পার্সন, বাট আমরা অ্যাপ্লাই করছি যে আমরা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড বা আমরা ফিজিক্স ব্যাকগ্রাউন্ড এরকম টাইপের অন্যান্য ব্যাকগ্রাউন্ড যেটা হয়তো রিকোয়ারমেন্টের মধ্যে নেই। সো প্রথম রিজেকশনটাই হয় ওখান থেকে। আচ্ছা। আহ, এটাই হচ্ছে মেইন একটা রিজন যেটার কারণে সিভি গুলো রিজেক্ট হয়। এরপরে রিজেক্ট হওয়ার যদি আমি কারণগুলো বলি, যে আমাদের সবার মধ্যে একটা ধারণা থাকে যে সিভি ফরম্যাট হয়তো বা কি হলে আমাদের সিভি একসেপ্ট হবে এরকম টাইপের। সো সেই জন্য আমরা অনেক এক্সপিরিয়েন্স পার্সনদের কাছ থেকে হয়তো বা সিভি বানাতে দিই। হ্যাঁ, দ্যাটস আচ্ছা। গুড, বাট আমার মনে হয় প্রত্যেকটা সিভি ফরম্যাটই পারফেক্ট। এখন পর্যন্ত কোনো ফরম্যাটের কারণে সিভি রিজেক্ট হয়েছে এরকম হয়নি। বাট তুমি কি কি ইনফরমেশন দিচ্ছ এইটাতেই হচ্ছে সিভি রিজেক্ট হয়। প্রপার আচ্ছা। ইনফরমেশন নাই। আমি এক্সপিরিয়েন্সড, আমি হয়তো বা 2-3 জায়গায় পার্ট টাইম হোক বা ফুল টাইম হোক আমি জব করেছি, বাট আমার জব ডিসক্রিপশন মানে জব রেসপন্সিবিলিটি ডিটেলসটা দেয়া নেই আমি ওখানে কি কাজ করেছি। তাহলে অ্যাজ আ এমপ্লয়ার বা আমি সিভি সার্চ করে কিভাবে বুঝবো যে এক্সপিরিয়েন্সটা আসলে কোথায় আছে বা কোন এটা কি ফিল্ডে আসলে আসলে ম্যাচ। তার হ্যাঁ, এক্সপেরিয়েন্সটা আছে, হ্যাঁ।
রাইট, রাইট। মানে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে অনেকেই জব করতে পারে, বাট অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে একিউরেটলি কোন জায়গাটায় সে জব করেছে সেটা জানাটা একটা মেইন বিষয় মানে হয়ে থাকে। সিভিতে যেন আমরা যে জব করেছি সেই জবের রেসপন্সিবিলিটি গুলোও থাকে, এমনটাই রাইট, বলছেন তাই তো? আচ্ছা, রাইট, তার রাইট। মানে যে আর ইনফরমেশন হুম, গুলো দিলে একটা এসআর এর বুঝতে যত সুবিধা হবে সেই জায়গাটা থেকে আপনার সিভিটা ভালোভাবে দেখার হুম, কিংবা শর্টিং এর জন্য শর্ট লিস্টেড হওয়ার সম্ভাবনা ততটা বেশি থাকে, তাই তো? রাইট। এমনটাই। হুম। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। আর ফ্রেশার্সদের ক্ষেত্রে যেটা হয়, অনেক ফ্রেশার্সরা মনে করে তাদের তো এক্সপিরিয়েন্সড নাই, বাট আমার মনে হয় যে এই কথাটা ভুল। তুমি একটা যখন স্টুডেন্ট ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত তার লাইফে কি কোনো ধরনের এক্সপিরিয়েন্স যদি সে না থাকে, তাহলে এই জিনিসটা ফুললি ভুল। কোনো ক্লাবে সে জয়েন করেনি, বা কোনো কি বলে ডিবেট কম্পিটিশনে জয়েন করেছে, এনিথিং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা কোনো কি বলে ভলেন্টিয়ারি অ্যাক্টিভিটিস, অনেক কিছুতেই তো জয়েন করে থাকে। হুম। যদি হুম, হুম। একান্তই এরকম কিছু না হয়ে থাকে, তো আমার মনে হয় এইটুকু করা উচিত। ফার্স্ট ইয়ারে একটা স্টুডেন্টের সিভি ক্রিয়েট করা উচিত, যেটা আমি করেছিলাম, যে ফার্স্ট ইয়ারে থাকতে আমি আমার সিভিটা ক্রিয়েট করে ফেলেছিলাম। সো ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত আস্তে আস্তে আপনি বুঝে ফেলতে পারবেন যে আসলে আপনার কোন কোন জায়গাটায় ল্যাকিংস এখনো রয়েছে, সেটা আপনাকে কভার আপ করতে হবে। আমরা জি, জি। ফোর্থ ইয়ারের পরে যে একটা সিভি ক্রিয়েট করি, তখন মানে হয়তো বা আমরা আহ ভুলগুলো বুঝে উঠতে পারি না, জি, একদম জি। হ্যাঁ, আসলটাই আমি মিস করি। আমি আপনার সাথে যেমনটা কথা বলছিলাম যে এমন এক সময় এসে আমরা সিভি তৈরি করছি তখন হয়তো আমাদের আর এড করার কোনো সুযোগ নেই। কারণ 4th ইয়ার শেষে অনার্স হ্যাঁ, শেষে যখন সিভিটা ঠিক করতে যাচ্ছি তখন মনে হচ্ছে হায়, হায় আমার তো ইনফরমেশন দেওয়ার কিছুই নেই। তখন তো আর কোনো রাইট। অর্গানাইজেশনে কাজ করার তো আর সুযোগ থাকছে না। কিন্তু যদি সেকেন্ড ইয়ার থেকে আমরা সিভিটা আ যদি এটা ঠিক করতে থাকি তাহলে তো হয়তো মনে করতে পারতাম যে হ্যাঁ, সিভিতে ইনফরমেশন গুলো কাজের, এই কাজগুলো করে ফেলি। আমি ক্যারিয়ার ক্লাবের সাথে যুক্ত হই কিংবা বিজনেস ক্লাবের সাথে যুক্ত হই কিংবা রোটারি ক্লাবের সাথে যুক্ত হয়, রাইট। এই ব্যাপারগুলো থাকে। তো এটা বলাই যেতে পারে যে আসলে সিভিটা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে শুরু মানে করা উচিত সিভি হুম, হুম, তৈরি হুম, হুম। করাটা, তখন রাইট, ভালো হয়। রাইট। আচ্ছা, আর আরেকটা কোশ্চেন বারবার আসে যে আচ্ছা, এই যে আমরা অনেকে ফিল করি যে আমাদের প্রথমে সুযোগ দেওয়া হচ্ছে না, আমাদের ফ্রেশারদের সুযোগ দেওয়া হচ্ছে না। তো এই ব্যাপারটা আসলে কিভাবে আপনি ডিফাইন করতে চান? আসলে কি সুযোগ দেওয়া হচ্ছে না নাকি তারা ভুল জায়গায় নক করছে? আমার মনে হয় তারা ভুল জায়গাতেই নক করে অনেক সময়। কারণ আমার মতে আমার অর্গানাইজেশনে ফুললি কয়েকটা ডেজিগনেশন আছে যেটা ফ্রেশারই হবে, ফ্রেশার বাদে আমরা সেখানে এক্সপিরিয়েন্স নিই না। সো প্রত্যেকটা অর্গানাইজেশনে এরকম ফ্রেশার্স থাকবেই। ফ্রেশার্স ছাড়া জি, কোনো অর্গানাইজেশন, মানে আমার মনে হয় না, সব এক্সপিরিয়েন্স নিলে তো হয় না, ডেফিনেটলি ইয়াং ট্যালেন্ট প্রত্যেকটা অর্গানাইজেশন চায়। কিন্তু সেই জিনিসগুলো বুঝতে হবে যে ফ্রেশার্স বলতে কি, আমাদের সিভিতে কি থাকবে, শুধু এডুকেশন? তাহলে মানে কি দেখে অ্যাট্রাক্ট হবে? ডেফিনেটলি তাকে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এ জয়েন করা থাকতে, মানে তাকে শো করতে হবে যে সে হয়তো বা এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এ ফার্স্ট হয়েছে, ফার্স্ট না হোক অ্যাটলিস্ট অ্যাটেন্ড করেছে। বা আপনি যে যে ক্লাব গুলোর কথা বলেন, এরকম প্রত্যেকটা ভার্সিটি, ন্যাশনাল ভার্সিটি হোক, প্রাইভেট হোক, পাবলিক, প্রত্যেকটা ভার্সিটিতে এরকম কিছু না কিছু স্কোপ থাকে। জি, জি। আর ন্যাশনাল ভার্সিটিদের ক্ষেত্রে তো আরো সুবিধা তাদের, তারা তো ফার্স্ট ইয়ার থেকেই অ্যাটলিস্ট একটা দুইটা পার্ট টাইম জব হলেও তাদেরকে অ্যাটেন্ড করা উচিত, সেগুলো 1 মাস 2 মাসের জন্য হলেও। এটা সিভিতে অনেক বড় একটা মানে ইফেক্ট ফেলে যে আপনি স্টুডেন্ট লাইফের থেকেও আপনি জব করেছেন, তার মানে আপনার ডেফিনেটলি কিছু একটা আপনার মধ্যে আছে, যে কারণে আমরা এজ এ এমপ্লয়ার আপনার সিভিটা একসেপ্ট করবো। আচ্ছা, তার মানে আসলে আপনি যেমনটা বলছেন যে আসলে একটা জব ফ্রেশার্সদের জন্য এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এবং পার্ট টাইম যদি কিছু করে সেটা খুবই বেশি ফ্রুটফুলিও হয় পরবর্তীতে জবের জন্য। রাইট। আচ্ছা, আচ্ছা। তো এটা সত্যিই সবার জন্য একটা বার্তা হতে পারে যে যারা এখন স্টুডেন্ট আছে সেকেন্ড ইয়ার কিংবা ফার্স্ট ইয়ারে তারা অবশ্যই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত হতে পারে। বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে তারা অংশগ্রহণ করতে পারে সার্টিফিকেটের জন্য। এবং এরই হুম, সঙ্গে হুম। পার্ট টাইম একটা জব করতে শুরু করতে পারে সেটা আসলে সেলারি দিয়ে ডিফাইন করার কোনো সুযোগ নেই। আসলে এক্সপেরিয়েন্সটা খুব বেশি ফ্যাক্ট। তো এই জায়গা থেকে একটা সবার কাছে যেতেই পারে যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হ্যাঁ, থেকে আপনার এই পয়েন্টটা আমিও অ্যাড করতে চাই যে হয়তোবা অনেকে আবার এরকম মানে ফ্রেশার্স বাট এক্সপিরিয়েন্স নাও থাকতে পারে, বাট আমার মতে যে ট্রেনিংটা অনেক বড় একটা ম্যাটার করে। যদি সে শুরু থেকে বিভিন্ন ধরনের ট্রেনিং এ ইনভলভ হয়, বিভিন্ন ধরন বলতে কিন্তু আবার এমন না যে কোনো ক্যারিয়ার প্ল্যান ছাড়া সে জানে যে সে তার লাইফে এরকম একটা পজিশনে যাবে, সেই পজিশনটাকে অ্যাচিভ করার জন্য তার কি কি ধরনের ট্রেনিং দরকার। ট্রেনিং কিন্তু সিভিতে অনেক বড় একটা ম্যাটার করে, যে আপনি কি কি ট্রেনিং নিচ্ছেন। আপনি আচ্ছা। হয় জি, জি। কম্পিউটারের উপর এক্সপার্ট, আপনি কম্পিউটারের এই এমএস এর এই মানে কি বলে ওটাকে, এমএস পাওয়ার পয়েন্ট বা এমএস ওয়ার্ড, এগুলোতে আপনি এক্সপার্ট, আপনি এখানে ভালো স্কোর পেয়েছেন, বা আপনি ইংলিশে স্পোকিং করেছেন,
জি, জি, এখন তো জি। আরো অনেক আমাদের স্কোপ আছে যে অনলাইনে আমরা ট্রেনিং অ্যাটেন্ড করতে পারি অনেক ধরনের, এইসব ট্রেনিং এও যে অ্যাটেন্ড করে তার সিভি কিন্তু ওয়েট বাড়বে। জি, জি। এটার সাথে আরেকটা কোয়েশ্চেন একটু আগে একজন একটু কোয়েশ্চেন করেছে যেটা সেটা হলো যে আসলে এই যে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা আমরা পড়াশোনা করি একমাত্র বিবিএ সাবজেক্ট গুলো বাদে অনেকে পরিসংখ্যানে হুম, পড়ে, অনেকে ফিজিক্সে পড়ে, অনেকে কেমিস্ট্রিতে পড়ে। এই স্টুডেন্ট গুলোর কি হুম। আসলে প্রাইভেট কোম্পানিতে তাদের সাবজেক্ট ওয়াইজ ছাড়া কি জবের সুযোগ রয়েছে? আসলে কোন, কোন জায়গায় তারা যেতে পারে? আহ, আচ্ছা, এবং আপনি আমি যদি কিভাবে বলি আপনি, এটাকে ওভারকাম করেছেন? ওকে, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ তো ঠিক আছে, আদার্স যে সাবজেক্ট গুলোর আপনি কথা বলছেন সেগুলোর মধ্যে আমি যদি বলি কেমিস্ট্রি বা এই রিলেটেড যে সাবজেক্ট গুলো আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির যে যে মানে ক্লাসগুলো হয় সেখানে আমাদের বর্তমানে যে কেমিক্যাল ইন্ডাস্ট্রি গুলো আছে সেখানে কিন্তু প্রচুর ফ্রেশার্স হায়ার করে। তারপরে টেক্সটাইল ইউনিভার্সিটিতেও কিন্তু এই কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড, ফিজিক্স ব্যাকগ্রাউন্ড, বায়োলজি ব্যাকগ্রাউন্ড এগুলো কিন্তু অনেক হচ্ছে ডিমান্ড আছে। সো যদি তারা মনে করে যে তারা অন্য সাবজেক্ট আছে, তাদের সাবজেক্টের কিভাবে তারা পাবে বা তাদের হয়তো বা স্কোপ নেই, সো আমার মতে তারা হয়তো বা ইন্ডাস্ট্রি সেভাবে সার্চ করছে না যে তাদের জবটা বেসিক্যালি কোন ইন্ডাস্ট্রিতে মানে ডিমান্ড রয়েছে। এখন ডিমান্ড আছে। ডেফিনেটলি আপনি যদি আপনার যে মানে প্রত্যেকটা অর্গানাইজেশনে এই প্রত্যেক ধরনের সাবজেক্টের থাকে, বাট কিছু কিছু মেজর অর্গানাইজেশন আছে যেখানে এই সাবজেক্টগুলো ডিমান্ড আছে, জি, যেরকম জি, একটা জি। টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা আপনার গার্মেন্টস সেক্টর, এইসব জায়গায় কিন্তু এই সাবজেক্ট গুলো ডিমান্ড আছে কারণ তারা কেমিক্যাল নিয়ে কাজ করবে, জি, তাই না? জি। জি, জি, এমনটাই। আর এটার সঙ্গে আরেকটা ব্যাপার যেটা আমরা সচরাচর ফিল করছি যে আসলে জব রেসপন্সিবিলিটি গুলো আমরা বুঝতে পারি না এবং জব হুম। রেসপন্সিবিলিটি অনুযায়ী আসলে সিভিটাকে কিভাবে সাজানো যেতে পারে? সেটা যদি একটু বিস্তারিত বলতেন এবং একটা প্রপার সিভি ফরমেট কি হওয়া উচিত বলে আপনি মনে করছেন? ওকে, প্রপার সিভি ফরম্যাট বলতে আমি বলবো যে ফরম্যাট যে কোনো একটাই হতে পারে, যে যার সুইটেবল মানে যা, যে নিজেকে রিপ্রেজেন্ট করতে যেভাবে সুইটেবল মনে করবে, যেই জি, ফরম্যাটটাতে সে মনে করবে তাকে ভালো দেখাবে জি, জি। সেইটাকে সে চুজ করবে। বাট ফরম্যাট হিসাবে আমি বলবো যে প্রথমে একটা সিভির উপরে নিজের নাম, তারপরে কন্টাক্ট করার যে অপশন গুলো, যেমন আপনার কন্টাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, এটা হচ্ছে মেইন ফোকাস। তারপরে আপনার হতে পারে যে আপনি আপনার ক্যারিয়ার, যদি আপনি কোনো ধরনের এক্সপিরিয়েন্স নিয়ে থাকেন তাহলে আপনি আপনার একটা ক্যারিয়ার সামারি দিতে পারেন, আর ক্যারিয়ার অবজেক্টিভও আপনি একটা দিতে পারেন। এরপরে যেটা আমরা ভুল করে থাকি, আমরা আমাদের পার্সোনাল ইনফরমেশন দিয়ে থাকি, ফ্রেশার্সদের যে ভুলটা হয়ে থাকে। বাট নো, আপনার দিতে হবে ফার্স্টে এক্সপিরিয়েন্স, তারপর আপনার একাডেমিক ইনফরমেশন, দেন আপনার ট্রেনিং, প্রফেশনাল কোয়ালিফিকেশন, এরপরে আসবে হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন। বিকজ শুরুতেই মা বাবাকে রিপ্রেজেন্ট করার আমার মনে হয় না কোনো যুক্তি থাকে, যেটা আমরা অনেক সিভিতে এই ভুলটা করে থাকি। হুম, এইটার জন্য যে সিভি রিজেক্ট হয় এরকম না, বাট ইম্প্যাক্টটা তখন রং হয়। কারণ এমপ্লয়াররা ফার্স্টে ফোকাস, একটা আমি যদি বলি একটা জবের জন্য যদি মিনিমামও বলেন 500 থেকে 600টা সিভি মিনিমাম পড়বে। হুম। হুম, সো একটা জি। এমপ্লয়ারের কাছে পুরো সিভি চেক করার সময় থাকে না, পুরো সিভিটা তখনই চেক করবে যখন তার এক্সপিরিয়েন্সড বা এডুকেশনটা রিলেভেন্ট হয়ে যাবে সেই জব পজিশনের জন্য, তারপর সে এমপ্লয়ার কিন্তু তার আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো চেক করা স্টার্ট করে। তো এটা আচ্ছা। আমাদের মাথায় থাকা উচিত। আর ফ্রেশার্সদের জন্য যাদের এক্সপিরিয়েন্স মোটেই নাই, তাদের আমি বলবো যে এক্সপিরিয়েন্স গ্যাদার করা উচিত। আর যদি একান্তই এখন না থেকে থাকে, ফোর্থ ইয়ার শেষ, কোনো সুযোগ নাই সেভাবে, সো এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিস গুলো তারা করেছে সেগুলো অ্যাজ এ এক্সপিরিয়েন্স তারা রিপ্রেজেন্ট করতে পারে। আচ্ছা, বা বাট এটার সাথে প্রত্যেকের আরেকটা একটা হুম, জবের প্ল্যান থাকা জি, উচিত, যে মানে জি, জি। এলোমেলো যেন সিভিটা না হয়। আমি যেটা বলবো সিভিটা যে কেউ একজন সেলস জব করছে, অ্যাকাউন্টসে জব করছে, আর অ্যাপ্লাই করছে দেখা গেল সে মার্কেটিং এ, তাহলে মানে এমপ্লয়াররা বুঝবে কি যে ক্যারিয়ার প্ল্যানটা কি তাহলে। আচ্ছা, এই তার জন্য মানে একটা একটা লাইনে একটা ফোকাস করে। ক্যারিয়ার একটা স্টেপ বাই স্টেপ থাকা উচিত। যেমন রেলেভেন্ট ফিল্ডে তিনি আবেদন করবেন কিংবা রেলেভেন্ট ফিল্ডে যেন তার রাইট, রোড ম্যাপটা থাকে সেরকম রাইট, ভাবে। হ্যাঁ, হ্যাঁ, রাইট, এটা একটা রাইট। ব্যাপার হতে পারে। আর আরেকটা ব্যাপার যে অনেকেই দেখা যাচ্ছে যে মানে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির কিছু প্রবলেম কিংবা আদার্স যারা জব সিকার রয়েছে তাদের কয়েকটা প্রবলেম আমি একটু পড়াশোনা করে যেটা ফাইন্ড আউট করলাম। কিছু, কিছু ক্ষেত্রে একটা সমস্যা হয় কি? তারা অনেকগুলো এপ্লাই করছে। সাপোজ ২০টা, ৩০টা, ৪০টা জবে এপ্লাই করছে। বাট কোথাও ডাক আসে নাই। কোথাও থেকে হয়তো তাকে সিভিটা আ সর্ট আউট করে নাই, শর্ট লিস্টেড করে নাই। তো সেক্ষেত্রে সে হতাশ হয়ে পড়ছে।
তো হুম, এই হুম। জায়গা থেকে আসলে আপনার মোটিভেশনটা কোন জায়গায় দেওয়া যেতে পারে যে আসলে মানে তারা হতাশ না হয়ে আসলে কিভাবে ট্রাই করতে পারে? এই ব্যাপারটা একটু বলবেন যে এপ্লাই এর ক্ষেত্রে কিভাবে ট্রাই করতে পারে? ওকে। এটা অ্যাকচুয়ালি মানে যেটা বলবো যে আমাদের বর্তমান সিচুয়েশনটা যদি আমি বলি যে জি, বর্তমানে অনেকেই মনে করছেন যে হয়তোবা কোভিড সিচুয়েশনের কারণে জব নাই বা আমি অ্যাপ্লাই করছি অনেকবার এখন তো ডাক পাচ্ছি না কারণ আমি রিসেন্টলি গ্রাজুয়েশন শেষ করেছি। সো জি। আমি বলবো যে এটা একটা সিচুয়েশনাল একটা প্রবলেম হচ্ছে। আদারওয়াইজ আমার মতে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কোথাও না কোথাও জব রয়েছে। সেই জবটা পাওয়ার জন্য তাকে সেই টাইম যেটা সে পাচ্ছে সেটাতে নিজেকে সেভাবে গ্রো করতে হবে, তার সিভি কে সেভাবে অ্যাট্রাকটিভ করতে হবে। আচ্ছা, এটার বর্তমানে সাথে আগে আরো হয়তো একটা বা জিনিস, হ্যাঁ, আরেকটা জিনিস আপনি যেটা বলছিলেন, আরেকটা জিনিস হতে হুম, পারে সেটা হলো যে এই যে ভুল জায়গায় নক করা। মানে হয়তো সেলস এর হুম, জন্য হুম। সিভি চেয়েছে, সেখানে রাইট, হয়তো হ্যাঁ, হ্যাঁ। মার্কেটিং হুম, এর একটা সুন্দর করে যেটা সিভিটা তৈরি করেছে মার্কেটিং এর জন্য, সে মার্কেটিং এর সিভিটা দিচ্ছে। তো এটাও তো কারণ হতে হুম। পারে। তো এই কারণগুলো নিয়ে কি আসলে বেশি বেশি পড়াশোনা করা উচিত না, যে আসলে আমি জব রিসপন্স ঢালাও আসলে অ্যাপ্লাই না করে সুন্দর করে বেছে বেছে সুন্দর করে সিভিটাকে মেক করে এটা কি দেওয়া উচিত নয় বলে আপনি মনে করেন? হ্যাঁ, হ্যাঁ, ডেফিনেটলি। আরেকটা যেটা পয়েন্ট আপনি বলতে চাইলেন আমি সেটাও অ্যাড করে দিই। অনেক সময় এমন হয় যে সিভিতে আমরা রিলেভেন্ট যে জবগুলোতে আমরা রয়েছি বাট হয়তোবা রিলেভেন্ট পজিশনের জন্য এক একটা অর্গানাইজেশন এক একটা জিনিস হয়তোবা প্রায়োরিটি দিচ্ছে। সো এটাও অ্যাটলিস্ট আমাদের রিসার্চ করা উচিত যে অ্যাকচুয়ালি সেই অর্গানাইজেশনটা মেইন কি চাচ্ছে, যেটা আমার আছে বাট আমি হয়তোবা সেটা ফোকাস করিনি। আমি মানে গড়পাড়তায় একই সিভি সব জায়গায় দিয়ে যাচ্ছি, কিন্তু হয়তোবা আমি সেই মেইন ফোকাসটা করছি না কোন অর্গানাইজেশনটা কি চাচ্ছে আমার কাছ থেকে। তো সেই জিনিসটা যদি ফোকাস করে আমরা হাইলাইটটা করে দিতে পারি যে আমার এই এক্সপিরিয়েন্স আছে বা আমি আমার একাডেমিকে আমি এই ধরনের অ্যাক্টিভিটিস এ ইনভলভ ছিলাম। সো আই গেস যদি সে সেরকম নিজেকে ডেভেলপ করে উম, তার রিজেকশন একসময় সে মানে কল পাবে ইন্টারভিউ। ইন্টারভিউ। তো ঠিক আছে, ইন্টারভিউ তো কল পেয়ে গেল। তো ইন্টারভিউতে আসলে কোন কোন ব্যাপারগুলো একটু মাথায় রাখা উচিত, কিংবা কোন কোন ব্যাপারগুলোর জন্য আসলে ইন্টারভিউ একটু বেশি আর কি একটা একজনকে পছন্দ করতে পারে? আমরা তো সিভি নিয়ে কথা বললাম, আমি ইন্টারভিউর মধ্যে একটু যেতে পারি। জি, আচ্ছা, ইন্টারভিউ যদি বলি যে প্রথমে হচ্ছে নার্ভাস হওয়া যাবে না। এটা প্রত্যেকেই নার্ভাস হয়ে যায়। কিছু কিছু এইচআর ম্যানেজাররা থাকে হয়তো বা স্ট্রিক্ট, কেউ কেউ থাকে খুবই সফট, ওকে। বাট আমার মতে যে আপনি আপনাকে রিপ্রেজেন্ট করবেন, সো আপনি যদি নার্ভাস হয়ে যান তাহলে আর আপনার কাছ থেকে মানে এইচআর ম্যানেজার স্ট্রিক্ট হোক বা সফট হোক লাভটা কি হলো। তো জি, জি, আমরা জি। প্রথমে যে ভয়টা পেয়ে যাই এটা ভয় পাওয়া যাবে না। আর আমি যে কাজটা করতাম আমার ক্যারিয়ারের স্টার্টিং এ, আমি হচ্ছে আপনার ইউটিউব দেখতাম ইন্টারভিউ গুলো কিভাবে দিতে হয়, ইন্টারভিউতে কি কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে এগুলো আমি গুগল করতাম, অ্যান্সার গুলো আমি রেডি করতাম বাংলা ইংলিশ দুই ভাবে। এবং আমি আমার সিভিটা পুরোভাবে মুখস্থ রাখতাম যে হয়তোবা আমাকে এমন কিছু কোয়েশ্চেন করে ফেলতে পারে যে আমি সিভিতে হয়তোবা লিখেছি বাট আমার নিজের খেয়াল নেই। এটা কিন্তু খুবই একটা রং জিনিস, এটা ফ্রেশার্সদের ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে। এক্সপিরিয়েন্স যারা তারা হয়তোবা তাদের কাজ নিয়ে তাদের কথা হবে, বাট ফ্রেশার্সদের ক্ষেত্রে অনেক সময় এই ধরনের কোয়েশ্চেন করে থাকতে পারে। আর সিভিতে সবসময় সবকিছু প্রেজেন্ট করা হয় না, একটা কমন কোয়েশ্চেন থাকে যে সিভির বাইরে আপনার কি বলার আছে আপনি সেটা বলেন। তো সেটার জন্য নিজেকে প্রিপেয়ার রাখতে হবে যে সিভির বাইরে আপনি কি, সেটা বলতে যে আপনি নার্ভাস হতে পারবেন না, আপনি নর্মালি বলবেন আপনি কি কি অ্যাক্টিভিটিস এ জয়েন করছেন, আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে ঘুরতে পছন্দ, এনিথিং। এইচআর এটা শুনতে লাইক করবে যে আপনি কতটা ওপেন, আপনি কিভাবে কথা বলতে পারেন, যে টিম ওয়ার্কটা আপনি কিভাবে করতে পারবেন, এগুলো নিয়েও আপনার অনেক ধরনের কোয়েশ্চেন হয়ে থাকে। জি, জি, অন্যান্য কোশ্চেন থেকে। তো আমরা এখন একটু আমাদের কমেন্টের দিকে একটু যদি যাই, বেশ অনেকগুলো কমেন্ট আমাদের কাছে আসছে। অনেকে সালাম দিয়েছে, অনেকেই গ্রিটিং করেছে, এবং অনেকেই অনেক কোশ্চেন করেছে। যেমন স্বাধীন বলেছে নতুন কিছু জানার অপেক্ষায় আছে তারা। বেশ কয়েকজন বলছে অসাধারণ প্রোগ্রাম। আর একজন কোশ্চেন করেছে যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ইন্টার্নশিপ অপরচুনিটি নেই। হুম? ন্যাশনাল হুম, ইউনিভার্সিটিতে ইন্টার্নশিপ অপরচুনিটি নেই। যদি হুম। অনলাইনে ইন্টার্নশিপ করি বিএসসি চলাকালীন কতটুকু ফ্রুটফুল হবে? অনলাইনে ইন্টার্নশিপ বলতে সে মানে হ্যাঁ, মানে ভার্চুয়াল কি ইন্টার্নশিপ বিষয়? যেটাকে বুঝিয়েছে, বুঝিয়েছে। হ্যাঁ, আচ্ছা, ভার্চুয়াল ইন্টার্নশিপ, ওকে, ওকে। এখন আহ, আমার মতে করা উচিত, কারণ এক্সপেরিয়েন্সড তো একটা ম্যাটার করে। আমি যেটা বললাম যে আপনার কাছে কিছুই নেই তার থেকে বেটার কিছু থাকা ভালো। মানে কিছু সো একটা তো থাকা ডেফিনেটলি দরকার।
হ্যাঁ, মানে হ্যাঁ। সিভি আপনি থেকে। ইন্টার্নশিপ অনলাইনে করছেন। এখন তো কোভিড সিচুয়েশনে অনলাইনের আমরা অনেক কিছুই করে থাকছি। এখন যদি আপনি সেই সিচুয়েশন উপর বেস করে আপনি এখন অনলাইনে ইন্টার্নশিপ করতে পারছেন, ডেফিনিটলি আপনি করেন। আপনার এটা থেকে আপনি কখনো মানে কি ফিল করবেন না যে আপনার হয়তোবা ফিজিক্যালি নাই। এই অনলাইন থেকে একসময় হয়তোবা আপনি ফিজিক্যাল একটা ইন্টার্নশিপ কেন আপনি ডাইরেক্ট একটা জবে এন্ট্রি পেয়ে যেতে পারেন। কিন্তু পেয়ে বা যেতে পারেন। তারাই হয়তোবা আপনাকে ডাইরেক্ট জি। জবে এপ্লাই করানোর জন্য জি, ডিসিশন নেবে। এখানে আরেকজন কমেন্ট করেছেন, আবু তাহের রিমু সাহেব, তিনি কমেন্ট করেছেন যে ক্যারিয়ার অবজেক্টের তথ্যগুলো কেমন হওয়া উচিত সিলেক্টেড সিভি হওয়ার জন্য? মানে ক্যারিয়ার অবজেক্ট ক্যারিয়ার আসলে অবজেক্টিভ কতটুকু ওকে, ইফেক্ট করে ক্যারিয়ার একটা সিভি সিলেক্ট হওয়ার অবজেক্টিভটা জন্য? বলতে বোঝায় যে আপনার উপর ডিপেন্ড করে আপনি আপনার ক্যারিয়ারটাকে কি অবজেক্টিভ নিয়ে আপনি আপনার ক্যারিয়ারে আগাচ্ছেন। যে ক্যারিয়ারে তো ডেফিনেটলি একটা অবজেক্টিভ আছে যে হয়তোবা আমি সেলসে জব করতে চাচ্ছি, আমি একটা সেলস ম্যানেজার পজিশনে যেতে চাই, বা আমি এইচআর এর একটা হুম। ক্যারিয়ারে যেতে চাই, বা আমি একটা কোনো ম্যানেজারিয়াল পজিশনে যেতে চাই। সো ক্যারিয়ার অবজেক্টিভটা হওয়া উচিত আপনি যেভাবে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড বা আপনি যেই ট্রেনিং গুলো নিয়েছেন, আপনি যেই ছোটখাটো এক্সপেরিয়েন্স নিচ্ছেন, এগুলো মিলাই আপনি আপনার ক্যারিয়ারটাকে এখন যে জায়গাটাতে নিয়ে যেতে চাচ্ছেন, সেভাবে আপনার ক্যারিয়ার অবজেক্টিভটা আপনি তৈরি করবেন। আচ্ছা, আচ্ছা। আরেকজন আছেন মাহফুজুর রহমান, তিনি একটা লম্বা কমেন্ট করেছেন এবং তিনি এখানে কোশ্চেন করেছেন যে ম্যাম, আমি তো বর্তমানে সেলসে আছি, কিন্তু আমি ইভেন্ট ম্যানেজমেন্টের এবং প্রোগ্রাম রিলেটেড ক্যারিয়ার করতে ব্যাপক আগ্রহী তিনি। এবং তিনি বিডি জবসে ইভ্যালির ই জবে যেমন প্রোগ্রাম অ্যাক্টিভেশন সেক্টর আছে, এই সেক্টরগুলোতে তিনি কাজ করতে আগ্রহী। এখন তিনি জব করছেন যেহেতু সেলসে, তো এই সেলস থেকে আসলে এই সেলসের যে এক্সপিরিয়েন্সটা সেটাকে তিনি কিভাবে কনভার্ট করবেন? এই যে তার যে জব করার যে ইচ্ছা, ম্যানেজমেন্টের জায়গা থেকে জব করার ইচ্ছা, ম্যানেজমেন্টে তিনি কনভার্ট করতে চান, সেলসের জায়গাতে জবে আছেন, এখন তিনি ম্যানেজমেন্টে যেতে চান, তাহলে এই সেলসের এক্সপিরিয়েন্সটা কিভাবে তিনি কনভার্ট করে দিবেন ওই জায়গায় সিভিতে? ওকে, আচ্ছা। মানে সেলস থেকে তিনি হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট এখন যেতে চাচ্ছেন, হ্যাঁ, বিষয়টা তো মানে তিনার এরকম। ইচ্ছা, আসলে তিনার ইচ্ছা ছিল যে আমি ইভেন্ট ম্যানেজমেন্টে জব করব, খুবই ইচ্ছা, কিন্তু তিনি এখন সেলসে জব করছেন। তো এই যে দেড় বছরের এক্সপিরিয়েন্সটা কিভাবে তিনি কনভার্ট করবেন? আচ্ছা, আমি যেটা বলবো যে আমাদের প্রত্যেকটা পার্সনই সেলস পার্সন। একটা মানে ক্যান্ডিডেট বলেন, একটা এইচআর পার্সন বলেন, একটা এমপ্লয়ার বলেন, এমপ্লয়ারও কিন্তু তার মানে জবটাকে সেল করছে। আপনিও তো সিভিটা অ্যাপ্লাই করছেন, তার মানে এমপ্লয়ারও কিন্তু তার পজিশনটা সেল করছে। যারা অ্যাট্রাক্ট হবে তারাই। এখন আমার মতে এই পজিশন, ওনার তো সেলস, যেহেতু ওনার ১.৫ বছরের ক্যারিয়ার আছে, তার মানে উনি আহ কি বলে ওটাকে, মানুষের সাথে কথা বলে কনভিন্স করতে পারে। ইভেন্ট ম্যানেজমেন্টও কিন্তু এগুলো দরকার পড়ে। আপনাকে মানে কনভিন্স করতে হবে পিপলকে, আপনার প্রোডাক্টটা নিয়ে কাজ করবে পিপলরা, বা আপনার মানে কি বলে এটাকে, আপনার যে প্রোগ্রাম গুলো আপনি অর্গানাইজ করবেন সেগুলোতে মানে মানুষও অ্যাট্রাক্ট হবে। সো এইটা তো ওনার জন্য একটা ভালো প্লাস পয়েন্ট। এটার সাথে আর সাথে এই যে লিডারশিপ গুণগুলো তো থাকছে, একটা অনেক হ্যাঁ, কিছু হ্যাঁ, অ্যারেঞ্জ হ্যাঁ, করার হ্যাঁ, ব্যাপারগুলো থাকছে, এবং পিপল অ্যারেঞ্জমেন্টের ম্যানেজমেন্টের যে একটা ব্যাপার তো ব্যাপারগুলো আছে। থাকছেই। হ্যাঁ, এই জিনিসগুলোকে আর হাইলাইট করতে আমি পারেন বলবো তিনি। যে একদম সেলস থেকে ম্যানেজ, ইভেন্ট ম্যানেজমেন্ট যেহেতু একদম ডিফারেন্ট প্ল্যাটফর্ম, উনি নিজের থেকে কিছু করা উচিত যেটাতে ওনার সিভিতে উনি অ্যাড করতে পারবেন যে উনি সেলস এর পরে এই এই মানে কাজগুলো উনি করেছেন, বা যেটা ওনার একটা ইভেন্ট ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়, একটা কিন্তু ফুল একটা টিমকে ম্যানেজ করা। সো ওনার টিমকে ম্যানেজ করার কি কি ক্যাপাবিলিটি গুলো আছে, উনি যদি সেগুলো ফোকাস করতে পারেন ওনার সিভিতে, সো আমার মতে উনি করতে পারবেন। হ্যাঁ, আমি আশা করছি মাহফুজ সাহেব তিনার কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন। তো আপনার, আমি যদি বলি, আমরা প্রায় অনেকক্ষণ ধরেই কথা বলছি, বেশ অনেকগুলো ব্যাপারে এটার মধ্যে চলে আসছে। তো আমি যদি বলি যে আসলে আপনি যদি এক কথায় যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে কিংবা যারা জব সিকার, খুব বেশি করে জব সিকার এই কোভিড সিচুয়েশনে, তাদের জন্য কোন কোন বার্তাগুলো আপনি দিতে চান, সেটা যদি একটু বলতেন। আম, বার্তা বলতে আমি বলবো যে জব পাওয়ার আপনার ক্ষেত্রে, প্রত- দ্রুত হ্যাঁ, জব সেটাই। পাওয়ার ক্ষেত্রে সেটা যদি কি? হ্যাঁ। দ্রুত জব পাওয়ার ক্ষেত্রে যারা এখন অনার্স লাইফে আছেন, যারা কোভিড সিচুয়েশনের কারণে হয়তো বা এখন বেরোতে পারছেন না, সো তারা নিজেকে আগে ডেভেলপ করেন। যে আপনার ট্রেনিং নেন, অনলাইনেও এখন অনেক ট্রেনিং এর প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, সেখানে অ্যাটেন্ড করেন, নিজেকে ডেভেলপ করেন, এক্সেলে এক্সপার্ট হন, আপনার পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এগুলোতে এক্সপার্ট হন। কম্পিউটারে যত বেশি এক্সপার্ট হবেন তত আপনার জন্য সুবিধা, আপনার কাজ করতে সুবিধা।
ওকে। তারপর অনেকে এমন হতে পারে যারা অনার্স শেষ করেছেন বাট মনে করছেন চাকরির সেক্টর কম। আমার মতে যে চাকরির সেক্টর কম হয়তোবা, কিন্তু আগে হয়তোবা 1,000টা জব হতো, এখন 500টা জব, বাট 500টা জব তো এখনো আছে, তাই না? তো সেই 500টা জবে আপনাকে সিলেক্ট করার মতন আপনি আপনাকে ডেভেলপ করেন। কম্পিটিশন অলওয়েজ ছিল। আগে হয়তোবা স্টুডেন্ট কম ছিল, জবও সেরকম কম ছিল, এখন জবও বেশি, স্টুডেন্ট আরো বেশি। তো প্রত্যেক সময় কিন্তু প্রত্যেক যুগে যুগে কম্পিটিশন ছিল। এইটা ভেবে মানে নিজেকে সেইভাবে প্রিপেয়ার করা উচিত যে আপনি ন্যাশনালের হন, পাবলিকের হন, প্রাইভেটের হন, আপনাকে আপনার মতন করে নিজেকে প্রিপেয়ার করতে হবে। আপনার সিভিটাকে আপনি সেভাবে বিল্ড আপ করেন যাতে কোনো অংশে কারোর থেকে আপনি কম না হন, এভাবে আপনাকে নিজেকে বিল্ড আপ করতে হবে। জি, জি। বেসিক্যালি আ নিজেকেই ব্র্যান্ডিং করাটাই মেইন আর কি আপনার ক্যারিয়ারে। ক্যারিয়ারে। তো আমরা প্রোগ্রামের প্রায় শেষের দিকে চলে আসছি। আমাদের মাহফুজুর রহমান তিনি আবারও একটা কমেন্ট করেছেন। তিনি আমাদের কথাগুলো শুনেছেন এবং তিনি বলছেন যে ৩ বছর তিনি কো-কারিকুলাম এক্টিভিটিস এর অভিজ্ঞতা তিনার আছে। সেখানে অনেক ইভেন্টে তিনি লিড দিয়েছে। তো এটা কতটুকু ইফেক্টিভ তার জন্য? মানে এটা একটু আগে ডেফিনেটলি। যিনি কোয়েশ্চেন করেছিলেন যে সেলস এ হ্যাঁ, তিনি হ্যাঁ, আছেন। হ্যাঁ, হ্যাঁ। ওকে। তিনি কোয়েশ্চেনটা। আচ্ছা, উনি যে কথাটা বলেছেন ডেফিনেটলি ইফেক্টিভ। কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বলতে উনি কোন অ্যাক্টিভিটিস গুলাকে মিন করছেন সেটা যদি বুঝতে পারতাম, মানে হ্যাঁ, একাডেমিক কোনো। একাডেমিক তিনি বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত ছিলেন এবং বিভিন্ন ক্লাবের বিভিন্ন ওকে। প্রোগ্রাম হ্যাঁ, অ্যারেঞ্জ করেছেন। ডেফিনেটলি। আমরা এগুলা তো ডেফিনেটলি দেখি। আমি যেটা সিভিতে দেখি ফ্রেশার্স হোক বা যারা মানে নতুন আর কি, তাদের এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো আমরা দেখে থাকি যে তারা একটা টিমকে ম্যানেজ করছে, বা হয়তো বা তারা কি বলে ওটাকে, প্রেজেন্টেশন আমরা যখন দিই, গ্রুপ প্রেজেন্টেশন, সেখানে সে লিডার ছিল। এই জি, ধরনের জি, জি। অ্যাক্টিভিটিস এর ভিতরে কিন্তু এটা একটা স্টুডেন্টের ভিতরে কিন্তু এটা শুরুর থেকে চলে আসে যে সে লিডারশিপ লেভেলে যেতে পারবে, সে একটা টিম ম্যানেজ করতে পারবে। ঠিক আছে, সো এটা একটা মানে প্লাস পয়েন্ট আই থিঙ্ক ভাইয়ের জন্য, যে উনি ওনার সিভিতে এটা যদি সেভাবে প্রেজেন্ট করতে পারে ফুল ডিটেলস সহ সুন্দর করে। অনেকে আবার সিভি ডিটেলস দিচ্ছে 3-4 পেজ বানায় ফেলে। তো আমার মতে যে সিভি 2 পেজের বেশি বানানো কোনোভাবে ভালো না। খুব এক্সপিরিয়েন্স যারা হচ্ছে আপনার 5-10 বছরের উপর এক্সপিরিয়েন্সড হয়ে গেছে, তারা যদি চায় আপনার 2-3 পেজ যেতে পারে, বাট অ্যাজ আ ফ্রেশার বা যারা 5 বছরের মধ্যে আছেন, তারা 2 পেজের মধ্যে সিভিটা ফুললি সামারাইজ করাটাই বেটার। সামরাইজ করতে পারেন। হ্যাঁ, তেমনটাই। আমি আরেকটা কোয়েশ্চেন আপনাকে করতে চাই। এই যে আপনি দীর্ঘদিন থেকে জব করছেন। সো বেশ অনলাইনে বেশ কিছু টুলস থাকে যেগুলো আপনার কাজকে আরো সহজ করে দেয়। এগুলো হয়তো অনেক পরে আপনি ইন্ট্রোডিউস আমরা যারা জবে আসছি তারা অনেক পরে ইন্ট্রোডিউস হয়েছি। তখন সারপ্রাইজ হয়েছি। এত সুন্দর একটা টুলস, এটা তো আগে জানলে আরো অনেক আ ভালো কাজ করতে পারতাম, কিংবা এটা যদি ব্যবহার অনেক আগে থেকে করতাম আরো এক্সপার্ট হতাম। তো এরকম কিছু টুলসটার নাম বলবেন কি যেগুলো আমাদের জব সেক্টরে খুব বেশি দরকার? আচ্ছা, টুলস এ যদি আমি নাম ওভাবে বলতে পারবো না, কারণ এক একজনের জন্য এক একটা আপনার ইজি হয়। সো জি, অনলাইনে আপনি যেটা, মনে হয় আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে বিভিন্ন ধরনের টুলস অনলাইনে থাকে যেটা আমাদের জন্য অনেক হেল্পফুল হয় কাজের ক্ষেত্রে। সো আমার কাছে যেটা লেগেছে, যেরকম আপনার এক্সেল এর ক্ষেত্রে যেটা হতো যে অনেক সময় আমরা ফর্মুলা কিন্তু মুখস্থ থাকে না। সো অনেকে মনে করে যে সে এক্সেল এক্সপার্ট না, আমার মতে না। আপনি বেসিক যেগুলো আপনি নলেজ নিয়ে নেন, আপনি আইডিয়াটা নিয়ে নেন। ফর্মুলা যদি আপনি ভুলেও যান, আপনাকে কিন্তু গুগল অনেক সাপোর্ট করবে, ইনস্ট্যান্ট আপনাকে ইউটিউব সাপোর্ট করবে। আপনি একটা কাজের মাঝে আটকে গেলেন আপনার এক্সেলে, আপনি হয়তো মনে করতে পারেন আমি কম্পিউটার এক্সপার্ট না, বাট না, এটা হয় না। আপনি নিজেকে সেভাবে ডেভেলপ করেন, গুগল ইউটিউবের সেই সাপোর্টটা নেন। অনেক ক্ষেত্রে হয় যে পিডিএফ আমাদেরকে বলে যে স্ক্যান করতে, আমরা কি করে পিডিএফ স্ক্যান করি, বাট হয়তো বা বস বলতেছে না আমার একটা পেজ লাগবে সবগুলো না করতে, আমরা ওই একই কাজ বারবার করি। বাট অনলাইনে অনেক টুলস আছে যেটা আপনার পিডিএফ দেখা গেলো 10টা পেজে স্ক্যান করছেন, সেটাকে তারা ভেঙে একটা পেজ বানিয়ে দিতে পারে, বা 5টা পেজ বানাতে দিতে পারে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, বা বিভিন্ন 10টা পিডিএফ কে তারা এক করে তারা মাস্ট করে দিতে পারে। সো এই ধরনের টুলস এর সাথে অ্যালাইন হতে হবে, যে পিডিএফ এডিটর যেগুলো আছে সেগুলোর সাথে অ্যালাইন হতে পারে। জি, জি, জি। তারপরে একটা থাকে যে বাংলা টাইপিং, আমরা অনেক সময় বাংলা টাইপিং এ অনেকেই এক্সপার্ট না, কিন্তু এটা বলাটা আমি বলবো ভুল, কারণ আপনাকে অনলাইন টুলস এর হেল্প নিতে হবে। অনেক অনলাইন টুলস আছে যারা হচ্ছে আপনি ইংলিশে টাইপ করবেন, ইজিলি বাংলা হয়ে যাবে। অনেকে হয়তো বা বিজয় অভ্র অ্যাপ ডাউনলোডে অনেকটা এক্সপার্ট নাও হতে পারে শুরুর দিকে। সো তাদের জন্য এটা যে অনলাইনে টুলস গুলো সাপোর্ট নেওয়া যায়, যে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের অনলাইন টুলস সাপোর্ট অনলাইন দিবে। কোর্সে আসলে আরেকটা জিনিস যে আমিও বেসিক্যালি যেহেতু অফিসিয়াল জব করছি,
প্রতিটা জায়গায় দেখছি একটা অনলাইনটাকে ইউজ করার একটা খুব বড় ব্যাপার। যেমন কালকে আমি একটা জিনিস ফেস করলাম যে আমার আমি একটা ছবি ডাউনলোড করেছি, সেখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো আমি বেশ হুম, কিছুক্ষণ আমি চেষ্টা করলাম ফটোশপে, ইলাস্ট্রেটরে, সেটা চেষ্টা করে আমি পাচ্ছিলাম না। তো আমি হুট করে মাথায় আসলো, না এটা তো আসলে টুলস থাকতে পারে, এটা টুলস থাকতে পারে। আমি রাইট। অনলাইনে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভার হুম, লিখে যখনই সার্চ দিলাম, তখন একটা হুম। সফটওয়্যার আসলো। সেই সফটওয়্যারে যখনই আমি ছবিটা দিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। সো এইরকম যে প্রবলেম ফেস করছে, প্রত্যেকটা জিনিসের সফটওয়্যার আছে। জেপিজি টু পিডিএফ, পিডিএফ টু জেপিজি, হুম, হুম। তারপরে রাইট। পিডিএফ এর পেজগুলো কনভার্ট করা, যে কতটা পেজ আমি নিতে চাই সেগুলো কনভার্ট করা, ফটো এডিট করা, ফটো রেজলিউশন কমানো, সবকিছুই কিন্তু এখন অনলাইনে পাওয়া যায়। এমনকি আমরা যে একটা সামারি লিখেছি, সেই সামারিটা আসলেই সবকিছু ঠিক আছে কিনা, লাইনগুলো ঠিক আছে কিনা, এগুলো কিন্তু আমরা ওয়ার্ড টিউনের মাধ্যমে খুব সুন্দর সুন্দর হ্যাঁ, হ্যাঁ। ওয়ার্ড কিন্তু আমরা নিয়ে আসতে পারি। তো অনলাইন যারা আমরা এখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আছে, তারা খুব বেশি বেশি গুগলের সাথে সম্পর্ক আমাদের ভালো করতে হবে। গুগলের সাথে যদি আমরা ভালো সম্পর্ক করতে পারি, তাহলে অনেক কাজ, আমাদের অনেক কিছু কিন্তু সহজ করে দিবে, আরো হুম, সুন্দর ফ্রুটফুলিও হবে আমাদের কাজগুলো। তো সবার কাছে তো এই আমন্ত্রণটাই, আমরা এই জিনিসটা এগুলোই জানাতে চাচ্ছিলাম যে যারা এখন পর্যন্ত কাজ করছে তারা যেন ফিল্ডে এই ব্যাপারগুলো বুঝে যায়। তো উনি হয়তোবা এক্সেল এর কিছু টুলস হ্যাঁ, সম্পর্কে হ্যাঁ, জানতে চাচ্ছেন। জানতে চাচ্ছে। এক্সেল এর টুলস বলতে গেলে এটা এক্সেল এর কোটি কোটি সূত্র আছে, বা এক্সেল এর আমি এক্সাক্ট যদি কোনো সেশন নিতে হয় তাহলে এক্সেল এরই নিজস্ব একটা সেশন হয়ে যায়। বাট আমি যেটা বলবো যে এক্সেল এর বেসিক যেই আপনার ভিডিও গুলো আছে, বা অনলাইনের অনেক ফরেন কান্ট্রির অনেক ভার্সিটি গুলো আছে, যারা আপনি কোর্সেরা যদি বলা যায়, কোর্সেরা যেই প্ল্যাটফর্মটা আছে সেখানে এক্সেল এর অনেক ধরনের ট্রেনিং আছে। সেইগুলোতে যদি আপনি অ্যাটেন্ড করেন, ওরা সার্টিফিকেটও প্রোভাইড করে। সো এরকম অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে যারা আপনাকে হেল্প করবে যে এক্সেলে এক্সপার্ট হওয়ার। এক্সেলে যতটা এক্সপার্ট হবেন আমার মনে হয় আপনার জন্য, মানে কম্পিউটারাইজ যেসব কাজ আছে সবকিছু খুবই স্মুথলি হবে। আপনাকে ভিলুকআপ শিখতে হবে, তারপরে আপনাকে ভিলুকআপটা খুবই এক্সেলেন্ট একটা টুলস। আমার মনে হয় কাজকে, মানে 2 ঘন্টার কাজকে 1 মিনিটে শেষ করে দিতে পারে এরকম একটা টুলস। তারপর পাইভট টেবিল আছে, এরকম অনেক ধরনের, এখন তো ওভাবে আর কি খেয়াল আসছে না, বাট অনেক ধরনের টুলস আছে যেটা টাইম টু টাইম আমাদের কাজে লাগবে। সো আমার জি, মতে প্রত্যেক পার্সনকে একটা এক্সেল এর খালি একটা ট্রেনিং করা উচিত, বা এক্সেল এর যতগুলো পারুক তার ট্রেনিং করা উচিত। এটা খুবই তার নিজের জন্য ইফেক্টিভ হবে, তার এক্সেল ক্যারিয়ারের জন্য। এক্সেল একটা জব লাইফে প্রত্যেকটা সেক্টরে এক্সেলটাকে খুবই বেশি দরকার হয়। রাইট। আমরা একটা ব্যাপার, একটা কোশ্চিন আসছে আমাদের কাছে, সেটা হলো যে আরেকটা ছোট্ট কোশ্চিন, ছোট্ট ভাবে নিব। আসলে লিঙ্কডইন প্রোফাইলটা আসলে আমাদের জবের জন্য কতটুকু দরকার বলে মনে করছেন আপনি? ওকে। লিঙ্কডইন সাথে আমি যদি বলি, লিঙ্কডইন, বিডি জবস, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের ক্যারিয়ারের জন্য ভালো একটা প্ল্যাটফর্ম। ওকে, আমার মতে যে প্রত্যেকটা স্টুডেন্টের ফার্স্ট ইয়ার থেকেই লিঙ্কডইনে একটা প্রোফাইল ক্রিয়েট করে ফেলা উচিত। আপনার যেটাই থাকুক, আপনার একটা স্টুডেন্ট, ওকে, আপনি অ্যাড করবেন। আফটার 6 মান্থ হয়তো বা আপনি কোনো একটা পার্ট টাইম জব করছেন, বা আপনি কোনো ডিবেটে জয়েন করেছেন, কোনো একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করছেন, সেটা আপনি অ্যাড করবেন। এটা কি আপনি যখন প্রতি 6 মাস পর পর আপনি আপনার সিভিটা আপডেট করবেন, বিডি জবসও আপডেট করবেন, বা আদার্স যেসব আপনাদের যে সোর্স অনুযায়ী আপনাদের যেটা কমফোর্ট হবে, সেই সিভি প্ল্যাটফর্ম গুলোতে আপনি যখন আপনার সিভিটা আপডেট করবেন বা আপনার প্রোফাইলটা আপডেট করবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি আপনাকে কতটা ডেভেলপ করছেন। বাট ফার্স্ট ইয়ার টু ফোর্থ যদি মনে হয় যে আপনার সিভিতে আপনি কিছুই অ্যাড করার নেই, আপনি কিছুই অ্যাড করতে পারছেন না, তখন আপনার নিজেকে একটা কোয়েশ্চেন করতে হবে যে আপনি কি রেডি, যে আপনি আদার্স যারা ক্যান্ডিডেট বা আদার্স যেসব স্টুডেন্টরা বের হচ্ছে তাদের সাথে কম্পিট করার জন্য। তো নিজেকে সেই জায়গাটাতে আপনাকে তৈরি করার মতনই আপনার, আমার মনে হয় ফার্স্ট ইয়ার থেকে স্টার্ট করে দেওয়া উচিত। আরেকটা, আমি একটা মেজর একটা জিনিস বলি, যে আমরা অনেকে গভর্নমেন্ট জবে টার্গেট থাকে যে আমরা গভর্নমেন্ট জব করবো। এটা কিন্তু অনেক ভালো একটা জিনিস যে আমাদের গভর্নমেন্ট জবে আমরা যদি জব পাই, এটা একটা সিকিউর সবার কাছে ফিল হয়। বাট আমার কাছে যেটা মনে হয় যে আহ অনেকে হয়তো বা পারে না গভর্নমেন্ট জবে আপনার জব পেতে। সো একটা 30 বছর বয়স পর্যন্ত আমরা মিনিমাম অ্যাপ্লাই করি গভর্নমেন্ট জবে। সো 30 বছর পরে এসে যখন একটা ক্যান্ডিডেট প্রাইভেট জবে অ্যাপ্লাই করে, তখন আমার মনে হয় সেইটা হয় সব থেকে ডিমোটিভেট বলেন, বা নিজেকে সেভাবে ডেভেলপ না করা টাইপ একটা ক্যান্ডিডেট, যে আদার ইয়াঙ্গার বা তারই বয়সী হয়তো বা এক্সপিরিয়েন্স যারা, তাদের সাথে কম্পিট করতে পারে না। সো গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নেওয়ার সাথে সাথে প্রত্যেকটা পার্সনকে উচিত যে প্রাইভেট সেক্টর হোক বা নিজেকে অ্যাটলিস্ট ডেভেলপ করার জন্য হলো, সে
হয়তো প্রিপেয়ার্ড হওয়া। কারণ 30 বছর পরে যে কিন্তু আপনি আর ওই কিটা পাবেন না, আপনার মনের মধ্যে চলবে যে আমি গভর্নমেন্ট জব পাইনি, আমার হয়তোবা সেরকম স্ট্রেংথ নাই, বাট ডেফিনেটলি আপনার আছে, হয়তোবা গভর্নমেন্ট জবের কম্পিটিশনে আপনি টিকতে পারেননি, কিন্তু তাই বলে আপনি যদি নিজেকে সেভাবে ডেভেলপ না করেন, পরে প্রাইভেট সেক্টরে এসে আপনি বাধা পাবেন। জি, জি, জি। আরেকটা কোশ্চেন এসেছে যে রিজুমিতে ফ্রেশার্সরাও ভলান্টিয়ার ওয়ার্ক গুলোতে আসলে ওয়ার্ক এক্সপেরিয়েন্স এ রাখবে নাকি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর যে সেক্টরটা আছে সেখানে রাখবে? ভলান্টিয়ার ওয়ার্কটা। আই গেস, আচ্ছা, ভলেন্টিয়ার ওয়ার্কটা আপনি এক্সপেরিয়েন্সও রাখতে পারেন, এটা কোনো আপনার সমস্যা হয় না, এক্সপেরিয়েন্সও রাখতে পারেন, আবার এক্সট্রা কারিকুলামেও রাখতে পারেন, এক্সপেরিয়েন্সও রাখতে পারেন, আমার কোনো সমস্যার জি, ভিতরে জি, পড়ে জি। না। মিস্টার রিমু তিনি কোশ্চেন করেছেন যে এত সুন্দর করে সিভি বানালো তিনি, সবকিছু সুন্দর করে এডিট করলো। সবকিছু করার পরেও যদি এপ্লাই করে তিনি ডাক না পায় সেক্ষেত্রে তার কি করা উচিত? আচ্ছা, এটা ফার্স্টে বুঝতে হবে যে সে কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করেছে। অনেক সময় যে এইটার রিজন হয় না যে আপনি কোনো কারণে কোনো অংশে কম বলে আপনার সিভি রিজেক্ট হচ্ছে, অনেক সময় এমনও হতে পারে যে আপনি হয়তোবা ওই পজিশনের থেকে অনেক হায়ার একটা পজিশনে অলরেডি আছেন, যে কারণে আপনার সিভিটা হয়তোবা রিজেক্ট হতে পারে। সো আপনাকে পজিশন বুঝে আপনার সিভিটা এডিট করে অ্যাপ্লাই করা উচিত আমার মনে হয়। যে তারপরে যদি আপনার মনে হয় যে আপনি আহ কোনো কারণে আপনার প্রোফাইলটা একসেপ্ট হয়নি বা কোনো রিজন আছে, সেটা ডেফিনেটলি যদি আপনি কারো থ্রুতে দেন তার কাছে জিজ্ঞেস করতে পারেন যে কি রিজনটা থাকবে, অথবা আপনি নিজে হয়তো বা নিজেকে অ্যানালাইসিস করতে পারেন। যে আমার মনে হয় প্রত্যেকটা সিভির মেইন একটা রিজন থাকে, যে হয় আপনি যে পজিশনটা অ্যাপ্লাই করছেন সেটাতে আপনি ওই পজিশনের জন্য না, এরকম একটা রিজন থাকে, বা আপনি ভুল জি, জায়গায় অ্যাপ্লাই করেছেন। জি, জি, জি। মিস্টার ইমরুল কায়েস তিনি কোশ্চেন করেছেন ম্যাম, লিঙ্কডইন এর যে এবং ফেসবুকের অ্যাক্টিভিটিস গুলো কি আসলে রিক্রুটরা দেখেন কিনা? যারা রিক্রুট করেন তারা ফেসবুক এবং লিঙ্কডইন এর অ্যাক্টিভিটিস গুলো দেখেন কিনা? যদি দেখে থাকেন এগুলো আসলে কি ধরনের পোস্ট করা উচিত লিঙ্কডইন এ? সেগুলো আসলে প্রফেশনাল লাইফে কিভাবে ইয়ে করতে পারে? ইফেক্ট ফেলতে পারে? ফেসবুকটা ওভাবে, আমার মতে ফেসবুকটা ওভাবে দেখে না, বিকজ ফেসবুকটা ফুললি একটা পার্সোনাল প্ল্যাটফর্ম যেটা বলা যায়। সো ফেসবুকটাকে ওভাবে না, বাট লিঙ্কডইনে যেটা করা হয় যে লিঙ্কডইন যখন আপনি একটা অর্গানাইজেশনে জয়েন করেন তারপরে কিছু রেস্ট্রিকশন চলে আসে, যে হয়তোবা আপনি অফিসের নাম মেনশন করে এটা পোস্ট করতে পারবেন না, বা আপনার পোস্টটা হতে হবে একটা মানে এই এই কন্টেন্ট গুলো আপনার পোস্টে থাকতে পারবে না, এগুলো আফটার জয়নিং এর পর এই প্রবলেম গুলো আসে, বাট বিফোর জয়নিং ওভাবে আপনার লিঙ্কডইন বা ফেসবুক আমি ঘাটতে দেখি নাই। যে জাস্ট আমরা সিভিটা সার্চ করি, বা অনেক সময় হয় কি, যদি লিঙ্কডইন থেকে কোনো প্রোফাইল আমাদের পছন্দ হয়, লিঙ্কডইনে এটা হয় যে আমরা কোনো প্রোফাইল পছন্দ যদি করে থাকি, রিলিভেন্ট এক্সপিরিয়েন্স মানে লিঙ্কডইনে যেটা শো করে আমাদেরকে সার্চ করতে, যে তার নামটা শো করে, মেইন আমাদের যে প্রথমে টাইটেলটা থাকে যে আমি এখান এক্সিকিউটিভ এইচআর, বা আমি হচ্ছে মার্কেটিং এক্সিকিউটিভ, এই টাইপের যে টাইটেলটা শো করে, সেটা যদি আমাদের রিলিভেন্ট হয় আমরা অ্যাপ্রোচ করি, বা তার অ্যাকাউন্ট মানে আমাদের অ্যাকাউন্ট যদি প্রিমিয়াম থাকে আমরা ডাইরেক্ট তার সিভিটা নামিয়ে ফেলতে পারি। ওকে, সো এখানে পোস্ট বা কোনো কিছু শেয়ার করা এগুলো আর কি ওইখানে মেনশন ভাবে হয় না। হয় না। দেখো অনেক কিছু জানতে পারলাম। আজ থেকে ১০ বছর পরে বাংলাদেশকে কোন অবস্থানে দেখতে চান? আমাদের এই যে যুব সমাজ দ্বারা এখন পর্যন্ত জব সিকার গুলো আছেন। তো এই সবকিছুর মধ্যে থেকে আপনি যদি বলেন তাহলে ১০ বছর পরে বাংলাদেশকে কোন অবস্থানে আপনি দেখতে চান? এটা অনেক বড় একটা কোয়েশ্চেন হয়ে গেছে। জি, তবুও আমি 10 বছর পরে আমি অ্যাটলিস্ট চাবো যে বাংলাদেশ সেই পজিশনে যাবে যেটাকে আমরা সবাই নিয়ে যেতে চাইবো। তো আমরা যদি আমাদেরকে সেভাবে ডেভেলপ করতে পারি, তাহলে বাংলাদেশও সেরকম ডেভেলপড একটা কান্ট্রিতে পরিণত হবে। আমাদের বেকারত্ব, আমি যেটা বলবো যে হ্যাঁ ডেফিনেটলি আমাদের হয়তো বা স্টুডেন্ট অনুযায়ী সে পরিমাণে ভ্যাকেন্সি নাই, বাট আমাদের ভ্যাকেন্সি অনুযায়ী কিন্তু সেরকম ক্যাপেবল স্টুডেন্টও নাই। আমরা মোস্ট অফ সিভি রিজেক্ট করি যে আমরা আমাদের আহ, সেই মানে কি বলো ওটাকে রাইট ফিট না, বেটার মানে বেটার বা ওয়ার্স্ট এরকম না, আমরা রাইট ফিট ক্যান্ডিডেটটাকে খুঁজি যে এই পজিশনের জন্য রাইট, বেশিও না কমও না। বেশি হলে সে ডিমোটিভেট থাকবে, কম হলে সে পারবে না। তো রাইট ফিট হিসাবে নিজেকে তৈরি করেন, বাংলাদেশও 10 বছর পরে সেই রাইট পজিশনটাতে চলে যাবে। ইনশাআল্লাহ। অনেক, অনেক, অনেক ধন্যবাদ আপনাকে। বেশ অনেকগুলো ব্যাপার আজকে কথা আপনি বলেছেন, অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করছি যে এই দিক নির্দেশনাগুলো এখন যারা জব করছেন তাদের জন্য অনেক কাজে দিবে এবং যারা অনার্স লেভেলে পড়াশোনা করছেন তারা অবশ্যই কাজে দিবে এবং যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে বলে নিজেকে ছোট ভাবে কিংবা নিজের উপর একটা ব্লেম নিয়ে আসে কিংবা অনেকগুলো এপ্লাই করার পরে তারা মনে করে যে আসলে আমার জব হবে না কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে
তারা এপ্লাই করতে ভয় পায় যে আসলে আমাকে নিবে কিনা। তো আপনি আমাদের খুব ভালো একটা উদাহরণ হতে পারেন যে আসলে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেও মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো জায়গায় যাওয়া যেতে পারে। তো ডেফিনেটলি। অনেক 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 ধন্যবাদ। আর এখন পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক 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 ধন্যবাদ, এবং আশা করছি আপনাদের কমেন্টগুলো আবারও করবেন এবং কোন টাইপের অ্যান্সারগুলো আপনারা চান, কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলতে পারি, সব ব্যাপারগুলো জানবো। এবং ফারিয়া, আপনি যদি সংক্ষেপে সর্বশেষ কিছু বলে শেষ করতেন। সর্বশেষ যদি আমি বলি যে যে যেখানে আছেন, যে ভার্সিটিতে আছেন বা ভার্সিটি শেষ এখন রিল্যাক্সে আছেন, যেহেতু কোভিড সিচুয়েশনে নিজেকে ডেভেলপ করেন, ছোটখাটো হলেও আপনারা পার্ট টাইম জবে ইনভলভ হন। গভর্নমেন্ট জব ডেফিনেটলি যদি চান্স পান ঢুকে যান, বাট প্রাইভেট সেক্টরের জন্য আপনাকে নিজেকে প্রিপেয়ার্ড করতে হবে, বিকজ এখানে অনেক কম্পিটিশন। গভর্নমেন্ট জবে যদি আপনার এক্সামটা খালি দিয়ে আমাদেরকে টিকে থাকতে হয়, কিন্তু প্রাইভেট জবে এক্সামের পাশাপাশি আমাদেরকেও রিপ্রেজেন্ট করতে হয় যে আমরা ক্যাপেবল এই পজিশনটার জন্য। সো নিজেকে সেভাবে প্রিপেয়ার করে ফার্স্ট ইয়ারে থাকলে এখনই শুরু করে দেন আপনি বিভিন্ন অ্যাক্টিভিটিসে জয়েন করার। আর যদি অনার্স শেষ হয়ে থাকে, চাকরিতে হয়তো বা এখনো সেরকম সুযোগ পাচ্ছেন না, সো পার্ট টাইম হোক, ছোটখাটো যে কোনো জবে আপনি এখন ঢুকে যে আপনার সিভির ওয়েটটা বাড়ান। জি, জি। অনেক ধন্যবাদ। অনেক, অনেক দিক নির্দেশনা ছিল। আমরা আশা করছি আবারও আপনি আমাদের এই প্রোগ্রামে আসবেন এবং আরো অনেক, অনেক দিক নির্দেশনা দিবেন। আপনার সুস্বাস্থ্য এবং শুভকামনা করছি। সবাইকে অনেক, অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনাকে আবারও অনেক ধন্যবাদ আমাদের এই ১ম লাইভ প্রোগ্রামে আসার জন্য। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।